বর্তমানে বিশ্ব অর্থনীতি অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গতিশীল এবং একই সাথে অনিশ্চিত। আর এই বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার প্রধান চালিকা শক্তি হল ডলার। আজ থেকে মাত্র ৮০ বছর আগে ১৯৪৪ সালে ব্রেটন উডস চুক্তির মাধ্যমে ডলার আন্তর্জাতিক লেনদেনের প্রধান মুদ্রা হয়ে উঠেছিল, কারণ তখন ডলার ছিল স্বর্ণের সাথে সম্পর্কযুক্ত। তখন $1 দিয়ে সমপরিমাণ সোনা পাওয়া যেত। ১৯৭১ সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ঘোষণা করেন যে এখন থেকে স্বর্ণের সাথে ডলারের আর কোনো সম্পর্ক নেই। এই ঘোষণা নিক্সন শক নামে পরিচিত। যে মুদ্রার সাথে স্বর্ণের কোনো সম্পর্ক নেই, সেই মুদ্রা দিয়ে মানুষ কেন আন্তর্জাতিক লেনদেন করবে? এই অনিশ্চয়তা কাটানোর জন্যই আমেরিকা তখন ভিন্ন উপায়ে ডলারের মান ধরে রাখার চেষ্টা করতে থাকে। অবশেষে ১৯৭৪ সালে আমেরিকা সৌদি আরবের সাথে এক বিশেষ চুক্তি করে, যা পেট্রোডলার চুক্তি নামে পরিচিত। এই চুক্তির মূল কথা হল, সৌদি আরব যখন কোনো দেশের কাছে তেল বিক্রি করবে, তখন তারা তেলের দাম শুধুমাত্র ডলারে গ্রহণ করবে। তাহলে বিশ্বের যে কোনো দেশ যদি তেল কিনতে চায়, তখন তাদের আগে ডলার জোগাড় করতে হবে, এবং সৌদি আরব তাদের আয় করা বিপুল পরিমাণ ডলার আমেরিকার ব্যাংক এবং বন্ডে বিনিয়োগ করবে। এর বিনিময়ে আমেরিকা সৌদি আরবকে সামরিক নিরাপত্তা দিবে। সৌদি আরব আর আমেরিকার সেই পেট্রোডলার চুক্তির কারণেই মূলত ডলারের মতো ভঙ্গুর একটি মুদ্রা বিশ্ববাজারে লেনদেনে একচেটিয়া ক্ষমতা অর্জন করেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু দেশ ডলারের বাইরে গিয়ে তেল বাণিজ্যের চেষ্টা করছে। আমেরিকা কিভাবে ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বিভিন্ন দেশের উপর নিষেধাজ্ঞা দেয় এবং মার্কিন ডলারের আধিপত্য কি অচিরেই শেষ হবে? আমাদের আজকের পর্বটি তৈরি করা হয়েছে মোরশেদ স্টোরি ওয়ার্ল্ড থেকে। আমেরিকার নিজেদেরই বিশাল তেলের মজুদ আছে, কিন্তু তারপরও দেশটি ঐতিহাসিকভাবেই সবচেয়ে বেশি তেল আমদানি করে। তবে ২০১৪ সালে আমেরিকাতেও অপরিশোধিত তেলের উৎপাদন দ্রুত বৃদ্ধি পায় এবং যুক্তরাষ্ট্র প্রতিদিন ৮.৫ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করতে থাকে। ২০২২ সালে এই পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় প্রতিদিন ৯.৫ মিলিয়ন ব্যারেলে। এর ফলে যুক্তরাষ্ট্র নিজেই বিশ্বের বৃহত্তম জ্বালানি উৎপাদক দেশ হয়ে ওঠে। উৎপাদন বৃদ্ধির কারণে ২০২২ সালে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় দেশগুলোর কাছে মার্কিন তেল রপ্তানি করতে শুরু করে। এভাবে অন্য দেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকা সরাসরি নিজেরা তাদের ব্যবসা দখল করার পাশাপাশি ডলারকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসাবেও ব্যবহার করে। যখন কোনো দেশ তেল কেনার জন্য ডলার সংগ্রহ করে, তখন ওই দেশ স্বাভাবিকভাবেই আমেরিকান অর্থনৈতিক ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে পড়ে। যুক্তরাষ্ট্র এই নির্ভরশীলতাকে কৌশলগতভাবে ব্যবহার করে এবং কোনো দেশ যদি আমেরিকার স্বার্থবিরোধী পদক্ষেপ নেয়, যুক্তরাষ্ট্র তাদের উপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, তাদের ব্যাংকিং লেনদেন সীমিত করতে পারে এবং সে দেশের ডলার ভিত্তিক সম্পদ ফ্রিজ করে দিতে পারে। অতীতে ইরান, রাশিয়া, ভেনেজুয়েলা, কিউবা, উত্তর কোরিয়া সহ আরও বেশ কিছু দেশের উপর যুক্তরাষ্ট্র এই ধরনের নিষেধাজ্ঞা অন্যায়ভাবে ব্যবহার করেছে। তার মানে আমেরিকা তাদের সামরিক শক্তির উপর নির্ভর করে নিষেধাজ্ঞা দেয় না, বরং ডলারকে ব্যবহার করে আমেরিকা যাকে খুশি তাকে নিষেধাজ্ঞার কবলে ফেলতে পারে। প্রশ্ন আসতে পারে, আমেরিকা যাদের উপর নিষেধাজ্ঞা দেয় তারা এই নিষেধাজ্ঞা না মানলে কি হবে? কিন্তু বিষয়টি হলো, এই নিষেধাজ্ঞা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। ডলার ভিত্তিক বৈশ্বিক ব্যাংকিং কাঠামো যুক্তরাষ্ট্রকে এক্ষেত্রে সবচেয়ে বেশি শক্তিশালী করেছে। আন্তর্জাতিক অর্থ স্থানান্তরের প্রধান মাধ্যম হল সুইফট। এটি একটি বেলজিয়ান সংস্থা, কিন্তু এর কার্যক্রম বাস্তবে যুক্তরাষ্ট্রের আর্থিক নিয়মকানুন মেনে পরিচালিত হয়। যুক্তরাষ্ট্র চাইলেই কোনো দেশকে সুইফট অ্যাক্সেস থেকে বের করে দিতে পারে। সুইফট থেকে বাদ পড়া মানে বিশ্বের সকল ব্যাংকের সাথে লেনদেন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়া। ইরান যখন সুইফট নিষেধাজ্ঞার কবলে পড়েছিল, তখন তাদের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তেল থেকে রপ্তানি কমে যায়, বিদেশি লেনদেন ব্যাহত হয় এবং ব্যাপক মুদ্রাস্ফীতি ঘটে। এটি পেট্রোডলার ব্যবস্থার রাজনৈতিক প্রয়োগের সরাসরি উদাহরণ। এছাড়া যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে প্রভাবশালী ভূমিকা পালন করে। কোনো দেশ এসব প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিতে চাইলে যুক্তরাষ্ট্র ওইসব দেশে নানা ধরনের রাজনৈতিক শর্ত আরোপ করতে পারে, কারণ এসব প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রভাব সবচেয়ে বেশি। ডলার ভিত্তিক ঋণ ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক ক্ষমতাকে টিকিয়ে রেখেছে। যুক্তরাষ্ট্রের ডলারকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার আরেকটি বড় উপায় হল রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের ভূমিকা। বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসেবেও ডলার জমা করে। সেই ডলার দিয়ে দেশগুলো যুক্তরাষ্ট্রের বন্ডে বিনিয়োগ করে। এর ফলে অন্যান্য দেশের জনগণের টাকা যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চাঙ্গা করতে বাধ্য হয়। কিন্তু আমেরিকার জন্য ডলার সংকলন করা কোনো বিষয় নয়, কারণ যুক্তরাষ্ট্র যত খুশি তত ডলার ছাপাতে পারে।
আর মার্কিন ডলারের এই মুদ্রাস্ফীতির খেসারত দিতে হয় সমগ্র বিশ্ববাসীকে। পৃথিবীতে অন্য কোনো দেশের এই ধরনের সুবিধা নেই। আর এই অর্থনৈতিক সুবিধাকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বের সকল দেশের উপর দাদাগিরি ফলায়। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার, কুয়েত সহ উপসাগরীয় আরব দেশগুলো ডলারের মাধ্যমে তেল রপ্তানি করে যে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে, সেই ডলার তারা আবার যুক্তরাষ্ট্রের ব্যাংক এবং শেয়ার মার্কেটে বিনিয়োগ করে। এই প্রক্রিয়া রিসাইক্লিং অফ পেট্রোডলার নামে পরিচিত। এই ব্যবস্থার মাধ্যমে আমেরিকার টাকা আবার আমেরিকার কাছেই ফিরে যায় এবং এর মাধ্যমেই যুক্তরাষ্ট্রের অর্থনীতি স্থিতিশীল থাকে, শেয়ার বাজারে বিনিয়োগ বাড়ে এবং বৈশ্বিক অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব আরও শক্তিশালী হয়। ফলে যুক্তরাষ্ট্র ডলার ব্যবহারকারী দেশগুলোকে রাজনৈতিকভাবেও নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। সেই সাথে বিভিন্ন দেশের অস্ত্র চুক্তি, সামরিক সুরক্ষা, রাজনৈতিক সমর্থনের মতো নানান ইস্যুতে যুক্তরাষ্ট্র তাদের পেট্রোডলার ব্যবস্থাকে একটি জটিল কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর পেট্রোডলার ব্যবস্থার রাজনৈতিক ব্যবহার আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র রাশিয়ার ডলার রিজার্ভ জব্দ করে এবং তাদের ব্যাংকগুলোকে ডলারের লেনদেন থেকে নিষিদ্ধ করে। এর ফলে রাশিয়া বাধ্য হয়ে চীন ও অন্যান্য দেশের সাথে ডলার বহির্ভূত লেনদেন শুরু করে। যদিও চীন এবং রাশিয়া বিকল্প পথ তৈরি করতে সক্ষম হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র শুরুতেই যে ধাক্কা দিয়েছিল সেই ক্ষতি রাশিয়া এখনও কাটিয়ে উঠতে পারেনি। বিশ্ব অর্থনীতি নানান দিক থেকে ডলারের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে ডলার আধিপত্য বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের বিভিন্ন দেশ বর্তমানে রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে। নবায়নযোগ্য শক্তির প্রসার ঘটলে তেল বাণিজ্য উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। তবে পেট্রোডলার আধিপত্য সম্পূর্ণ শেষ হবে কিনা তা নিশ্চিতভাবে বলা কঠিন, কিন্তু চেষ্টা যে হচ্ছে না তা কিন্তু নয়। আন্তর্জাতিক বাণিজ্যের ডলারের উপর নির্ভরতা কমানোর জন্য ব্রিক্সভুক্ত দেশগুলো নিজস্ব ব্রিক্স কারেন্সি বা ব্রিক্স মুদ্রা চালু করার উদ্যোগ নিয়েছিল। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার এই জোট মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে বিকল্প ব্যবস্থা তৈরি করার জন্য এবং নিজেদের অর্থনৈতিক প্রভাব বাড়ানোর জন্য এই মুদ্রার ধারণাকে জোরালোভাবে সামনে এনেছিল। এই ব্যবস্থা এখনও কার্যকর না হলেও ব্রিক্স দেশগুলো নিজেদের মধ্যে ডলারের বাইরে বাণিজ্য বাড়াচ্ছে। সেই সাথে চীন ও রাশিয়া মিলে আলাদা স্বর্ণভিত্তিক মুদ্রা চালু করারও উদ্যোগ নিয়েছে। সে কারণে চীন এবং রাশিয়া বিগত বছরগুলোতে বিপুল পরিমাণ স্বর্ণ কিনে মজুত করেছে। সেই সাথে চীন, রাশিয়া এবং ইরান একসাথে নিজস্ব মুদ্রায় বিপুল অঙ্কের বাণিজ্য করছে। চীন পেট্রোডলারের পরিবর্তে পেট্রো ইউয়ান চালু করতে চাচ্ছে। সে কারণে রাশিয়া এবং ইরান থেকে তেল কেনার জন্য চীনা ইউয়ান ডলারের বিকল্প মুদ্রা হয়ে উঠেছে। তবে ডলারের পতন ঘটার মতো পরিস্থিতি আপাতত না ঘটলেও ভবিষ্যতে 3টি কারণে ডলার দুর্বল হয়ে যেতে পারে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে তেলের চাহিদার পরিবর্তন ঘটলে। দ্বিতীয়ত, নবায়নযোগ্য শক্তির প্রসার ঘটলে এবং তৃতীয়ত, বৈশ্বিক রাজনৈতিক শক্তির ভারসাম্য বদলে গেলে। ইতিহাস থেকে বোঝা যায় এই 3টি উপাদান কখনোই চিরস্থায়ী ছিল না, তাই আমেরিকার এই আধিপত্য খুব বেশি দিন স্থায়ী হবে না। মজার বিষয় হল, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ হলেও মার্কিন সরকার বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ঋণের বোঝা বহন করছে। 2025 সালে মার্কিন ফেডারাল সরকারের মোট জাতীয় ঋণ প্রায় $38 ট্রিলিয়ন। এই পরিমাণ ঋণ শুধু যুক্তরাষ্ট্রের ইতিহাসেই নয়, বরং বিশ্ব অর্থনীতির ইতিহাসেও নজিরবিহীন। যুক্তরাষ্ট্র কিভাবে বিশ্বের সবচেয়ে বড় ঋণগ্রস্ত দেশ হয়েও সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হিসেবে টিকে বিশ্বের সবচেয়ে বড় ঋণের বোঝা বহন করছে। 2025 সালে মার্কিন ফেডারাল সরকারের মোট জাতীয় ঋণ প্রায় $38 ট্রিলিয়ন। এই পরিমাণ ঋণ শুধু যুক্তরাষ্ট্রের ইতিহাসেই নয়, বরং বিশ্ব অর্থনীতির ইতিহাসেও নজিরবিহীন। যুক্তরাষ্ট্র কিভাবে বিশ্বের সবচেয়ে বড় ঋণগ্রস্ত দেশ হয়েও সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হিসেবে টিকে আছে